শতকরা 90% চান্স হচ্ছে যে আপনি আবার চিকেন পক্সে আক্রান্ত হবেন না। তো কিন্তু যাদের মধ্যে, আমাদের মধ্যে যাদের চিকেন পক্স হয়নি, এবং অনেক সময় তো আমরা প্রত্যেকেই পাবলিক ডিল করি, যারা একদম ক্রাউডের মধ্যে যাচ্ছি, যেখানে সেখানে মানুষ আমাদের সঙ্গে কথা বলছেন, তো এই এই যারা পাবলিক ডিল করে তাদের ইনফেক্টেড হওয়ার চান্স সবসময় বেশি থাকে। তাই চিকেন পক্স ইনফেক্টেড মানুষ থাকলে তাদের একটু অন্তত মাস্ক পরুন, বা তাদেরকে বলুন যে তারা যেন বাড়িতে থাকে, তারা এরকম ভাবে রাস্তাঘাটে ঘুরে না বেড়ায়। কারণ এই ক্ষেত্রে কিন্তু যারা আমাদের ইনফেক্টেড নন, যাদের আগে কখনো চিকেন পক্স ইনফেকশন হয়নি, তাদের কিন্তু রোগের সামান্য এক্সপোজারেই রোগটা হতে পারে। মানে ধরুন মিনিট 2-3 তার খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকলে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু চিকেন পক্স হওয়ার চান্স আছে, এটা মাথায় রাখবেন। আর এছাড়া যে কমিউনিকেবল ডিজিজের কথা এতক্ষণ ধরে বলছি, এছাড়া নন কমিউনিকেবল ডিজিজ মানে শীত থেকে গরম এই সময়ে কিন্তু আমাদের একটা শীতকালে একটা জিনিস হয় যে ব্লাড প্রেশারের রোগের কিন্তু অনেক সময় প্রেশারের ওষুধের ডোজ বাড়াতে হয়, কারণ শীতে অনেকেরই ব্লাড প্রেশার একটু বেশি বেড়ে যায়। তো যারা আমাদের মধ্যে ভাই বোনেরা যারা আছেন যাদের প্রেশারের ওষুধ চলছে, তারা এই সময় একটু ব্লাড প্রেশার চেক আপ করাবেন, দেখার জন্য যে ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা। কারণ এটা কিন্তু এই ঋতু পরিবর্তনের সময় ব্লাড প্রেশারেরও কিন্তু একটা ফ্লাকচুয়েশন হওয়ার টেন্ডেন্সি দেখা যায়। তাই এটাও মাথায় রাখা আমার মনে হয় খুব জরুরি। এরপরে যদি কিছু জিজ্ঞেস থাকে সেই ধরনের আলোচনা করব। ওকে স্যার, স্যার প্রথমেই আমি একটু চলে যাই, যেটা অনেকেই জিজ্ঞাসা করেন যে এই যে স্যার একটু আগে আপনি যেটা বলছিলেন যে ঋতু পরিবর্তন, সিজনাল যে সাইকেল চেঞ্জ হচ্ছে, আমরা কিছুদিন আগে আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, 23শে জানুয়ারি আমি যখন অফিস যাচ্ছি একটু আর্লি, সকাল 7টার সময়, তখন যে পরিমাণ কুয়াশা এবং ভিজে যাচ্ছি, ঠান্ডায় কাঁপছি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র সাধারণতন্ত্র দিবসের দিন কিন্তু অনেকটাই আলাদা। এই যে ডিফারেন্সটা এত ড্রাস্টিক্যালি যে চেঞ্জেস হচ্ছে, এটার জন্য তো আপনি যেটা বললেন সেটা আমরা প্রত্যেকেই অনুভব করছি, এবং এখন এই কদিনে যেন আমাদের মনে হচ্ছে শীতের পোশাক আশাক গুলো যেন এক্সট্রা লাগেজ বলে বাড়িতে রাখার জায়গা হচ্ছে না, কোথায় রাখবো না রাখবো এই নিয়ে একটা সমস্যা হচ্ছে। তো প্রথমে যেটা বলি, আমাদের অনেকের বাড়িতে বাচ্চারা দেখতে পাচ্ছি যে ঠান্ডা কাশি সর্দি জ্বরে ভুগছে। তো কোনটা কিভাবে বুঝবো আমরা যে কোনটা নর্মাল কোল্ড হচ্ছে না কি ভাইরাল ফিভার আর ফ্লু কোল্ড হচ্ছে? জেনারেলি যে আমাদের টেম্পারেচার ফ্লাকচুয়েশনের সঙ্গে যে ঠান্ডা লাগাটা হয় সেটা মূলত সর্দি, হাঁচি, গলা খুসখুস এই ধরনের হয়, এবং প্রচন্ড গা হাত পা অনেক সময় ব্যথা হয়, বা হালকা জ্বর আসতে পারে। এগুলো জেনারেলি ভাইরাল হয়, কিন্তু এবং সেক্ষেত্রে কি হয় 2-3 দিনের মধ্যে জ্বরটা চলে যায়, এবং প্যারাসিটামলের বেশি কিছু ওষুধ লাগে না, আর বড় জোর একটু সর্দির জন্য অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট, এর বেশি কিন্তু কিছু লাগে না। কিন্তু এই জিনিসটি যদি 5 দিনের বেশি চলতে থাকে, জ্বর বেড়ে যায়, জ্বর বাড়তে থাকে এবং ধুম জ্বর ওঠে, গলা ব্যথা আরো বেড়ে যায়, ঢোক গিলতেই পারছে না, এবং কফ যদি ড্রাই কফ থেকে সেটা ওয়েট কফ হয়ে যায়, মানে কফের সঙ্গে কিছুটা এক্সপেক্টোরেশন আসতে থাকলো, এবং তার রং আপনি লক্ষ্য রাখবেন, আপনারা যদি সাদা থেকে হলুদের দিকে চলে যায় বা অল্প অল্প রক্তের ছিটে থাকে, এই ধরনের ঘটনা ঘটলো মানে এটা ব্যাকটেরিয়ালে কনভার্ট করে গেছে, তার মানে এটা তখন আর ভাইরাল নেই, তার মানে আমার এক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক লাগতে পারে। সুতরাং যে কোনো সর্দি কাশি গলা ব্যথা খুসখুস এগুলো আমরা 2-3 দিন অবধি এই প্যারাসিটামল খাওয়া এবং লিভোসেট্রিজিন জাতীয় অ্যান্টিহিস্টামিনিক খাওয়া এগুলোর মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারি। কিন্তু যদি তাতে কাজ না হয় এবং 2-3 দিনের পরেও দেখা যায় যে আমার ব্যাপারটা কমছে না, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলা প্রয়োজন, এবং কথা বলে তারা যদি মনে করেন আমরা কিছু ফাইন্ডিং খুঁজি যে তার মধ্যে ধরুন গলার ভেতরে টনসিলটা ফুলে গেছে কিনা, বা
গলা একদম টকটকে লাল হয়ে গেল কিনা, বা বুকের মধ্যে স্টেথোস্কোপ দিয়ে ঘর 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 শব্দ পাচ্ছি কিনা, বা কোনো স্পেসিফিক সাউন্ড খুঁজে পাচ্ছি কিনা, এরকম ধরনের ঘটনাবলী থাকলে আমরা তখন ভাবি যে না, একে মনে হয় এবারে অ্যান্টিবায়োটিক দিতে হবে। তখন আমরা যেগুলো কমন আমাদের রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক, খুব দামি জেনারেলি নয়, সেই ধরনের কমন রেসপিরেটরি অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা প্রেসক্রাইব করি। আমরা প্রথমেই খুব হাই এন্ড অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা এই ধরনের সর্দি কাশি যেগুলো ব্যাকটেরিয়াল সেগুলোতে দিই না। তো সেই দিয়েই আমরা চেষ্টা করি জিনিসটিকে কমানোর। কারণ আমাদেরকে খুব যেগুলো হাই এন্ড অ্যান্টিবায়োটিক এগুলোকে হাতে রাখা, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ সব যদি আমরা দিয়ে দিই তাহলে আমি কি দেবো তখন তো আমি সেগুলো দিতে পারবো না। তো সেই জন্য ওইটা আমরা তখন ইউজ করি। অনেক ধন্যবাদ স্যার। অর্থাৎ আমাদের সবসময় কিন্তু নিজে ডাক্তারি না করে, মানে ওভার দ্য কাউন্টারের ওষুধ সবসময় না খেয়ে কিছুদিন যদি একই রকম প্রবলেমে ভুগি, অবশ্যই ডাক্তারবাবুর কাছে কনসালটেশন করা উচিত। না হলে কিন্তু এই যে আপনি একটু আগে যে মারাত্মক একটা কথা বললেন যে এই অ্যান্টিবায়োটিক একটা রেজিস্ট্যান্স টাইপের, যেটা ওটাও যাতে না হয় সেটা আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। আমাদের অনেক সময় মনে হয় আবার ডাক্তারবাবুর কাছে যাবো, তার জায়গায় কিছু একটা অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিই। এটা একদমই তার মানে উচিত নয়। একদমই তাই। এবং অ্যান্টিবায়োটিক ছাড়া বাকি চিকিৎসা কিন্তু নিজে করা যায়, মানে প্যারাসিটামল, একটু জ্বরের ওষুধ, একটু সর্দির ওষুধ, এগুলো কিন্তু একটা দুটো ট্যাবলেট খাওয়া যায়। এবং তাতে যদি না কমে তখন না হয় আমাদের কাছে এলেন। সুতরাং প্রথমেই আসার দরকার নেই। আর ঘরোয়া টোটকার মধ্যে একটু গরম জল নিয়ে গার্গল করা, বা গরম, যা অনেকে গার্গেল করতে পারেন না তাদের গরম জল বা লিকার চা খাওয়া, বা আদা দিয়ে চা খাওয়া, আদা, মধু, তুলসী দিয়ে এই, গলায় একটু ভেজানো, এগুলো তো করাই যায়। এগুলো করতে কোনো আপত্তি নেই। লবঙ্গ, অনেকে লবঙ্গ দেন। তো এইগুলো কিন্তু ঘরোয়া টোটকা, তাতে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই গলা ব্যথাতে যথেষ্ট সুদিং এফেক্ট হয় এবং সর্দিও অনেক কমে যায়। অনেক ধন্যবাদ স্যার। অর্থাৎ সামান্য অল্প বিস্তর কিছু জিনিসে আমরা ঘরোয়া রেমেডিতে আমরা কিন্তু ভরসা রাখতেই পারি। যদি না তাতে কমে অবশ্যই ডাক্তারবাবুর কাছে যাব বা নিকটবর্তী হাসপাতালে যাব। স্যার, প্রথমে আপনি যেটা উল্লেখ করলেন ওই যে স্টিম ইনহেলেশন নেওয়াটা, যাতে করে আমাদের নাক বন্ধ এইগুলো ব্যাপারটা খুলে যায়। তো এটাতে অনেকে জিজ্ঞাসা করেন, যে আমাদের কাছে মেসেজও করেন যে আমরা কি নুন জলেরই স্টিম ইনহেলেশন নেবো না নর্মাল ওয়াটারই ইনহেলেশন নেবো? স্টিমের ক্ষেত্রে বলবো স্টিম কিন্তু খুব বেশি নেওয়া উচিত না। মেনলি গলা ব্যথার জন্য গার্গল করাটা ভালো। স্টিম কিন্তু সর্বক্ষেত্রে খুব যে এফেক্টিভ হয় তা না, কিন্তু সর্দি যদি নাক একদম বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা স্টিম নিতে পারেন। কিন্তু এই সামান্য নাক সুরসুর করছে তাতে স্টিম নেওয়া, এটা কোনো মানে হয় না। তো একদম প্রচুর ভরভর করছে, সর্দি জমে গেছে, তখন মাথা ভার হয়ে গেল, মাথার সামনের দিকটা, কপাল ইত্যাদি, মাথা ঝুঁকিয়ে কাজই করতে পারছেন না, হ্যাঁ, কপালটা এমন ভারী হয়ে থাকছে, এরকম ধরনের ঘটনা থাকলে অবশ্যই স্টিম নেবেন। এবং এই স্টিমে আমরা জেনারেলি ডাইরেক্ট স্টিম নিতে পারি, কিচ্ছু দিতে হবে না। স্টিমের মধ্যে জাস্ট মাথাটা ঢুকিয়ে একটা কাপড়ের মধ্যে দিয়ে মাথাটা ঢুকিয়ে একটা, ধরুন হাঁড়িতে আপনি গরম জল করলেন, সেই হাঁড়িতে গরম জল করে তার মধ্যে আপনি মুখটা ঢুকিয়ে দিয়ে তার মানে একটু দূরত্ব রেখে আর একটু গামছা বা কাপড় চাপা দিয়ে মাথার ওপরে তুমি স্টিমটাকে একটু ইনহেল করলেন। এটা এটা আপনি করতে পারেন। বা আজকাল অনেক সময় দেখবেন ওই সেলুনে মিস্ট ফার্মিং জিনিস পাওয়া যায়, ভরভর ভরভর করে সাউন্ড হয়, এগুলো কিনতে পাওয়া যায়। যে কোভিড এর সময় থেকে এগুলো একটু প্রচার পেয়েছিল। তো সেগুলোকেও কিন্তু আপনারা এইসব ক্ষেত্রে ইউজ করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। বলছি যে এই সময় আমরা মানে এই শীত চলে যাচ্ছে, বসন্ত আসছে, নানা রকম আপনি আলোচনা করছেন নানা রকম রোগের মানে প্রকোপে পড়তে পারি। তো আমাদের বাড়ির দিকে যে টোটকা ব্যবহার করা হয়, বলি যে আমরা এই সজনের ফুল এই ধরনের জিনিস খেলে অনেক সময় ভাইরাল মানে ডিজিজ থেকে মানে বাঁচতে পারি। এগুলো কি সত্যি খুব ইফেক্টিভ জিনিস, না জাস্ট ফর সেক অফ মানে আগেকার একটা
মানে নিউট্রিয়েন্ট পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক? দেখুন, আপনার- আপনি যদি নেচারের সঙ্গে আমাদের হিউম্যান রিলেশনের কথা ভাবেন, তাহলে অবশ্যই যেটা যে সিজনে পাওয়া যায়, যেটা যে জায়গায় পাওয়া যায়, সেই মানে ধরুন যে জায়গার যেটা সবজি, যে জায়গার যেটা ফল, যে জায়গায় যে সিজনে যেটা তৈরি হয়, সেটা সেই সিজনের জন্য ডেফিনেটলি এফেক্টিভ। কিছু না কিছু ক্ষেত্রে সেটাতে আপনাকে অ্যাডভান্টেজ দেবে, কারণ নেচার ওভাবেই আমাদের একই সঙ্গে রেখেছে। সেই অর্থে আমরা যতটা ন্যাচারালিস্টিক হতে পারবো, আমরা যত নেচারের সঙ্গে মিলিয়ে নিতে পারবো, আমরা তত ভালো থাকবো। তাই সিজনাল শাকসবজি, সিজনাল ফল, এগুলো অবশ্যই সেই সিজনে খাওয়া উচিত। এবং অনেক সময় আমরা কি এই সময় একটা ম্যাঙ্গো শেক, এই সময় ম্যাঙ্গো শেক খাওয়ার কোনো মানে হয় না। হুম, সেটা আপনাকে শরীরে কোনো এফেক্টিভ কিছু দেবে না, কিন্তু এই সময় হয়তো কুল খাওয়া উচিত। হ্যাঁ, এই সময় সজনে ডাঁটা, সজনে ফুল খাওয়া উচিত, কারণ এগুলো ওইভাবেই নেচার তৈরি করেছে। তাই সবসময় সিজনাল জিনিসকে অ্যাকসেপ্ট করা উচিত। না এগুলো কি অ্যান্টিভাইরাল কোনো ইফেক্ট আছে না? অ্যান্টিভাইরাল এফেক্ট আছে কিনা এগুলো বলা খুব মুশকিল এবং সম্ভবত নেই, কিন্তু আপনি সিজনাল ভেজিটেবলস ইত্যাদি খেলে ওই সিজনের জন্য আপনার ঠিক অপটিমাম শরীরের যে প্রোটেকশন, সেগুলো কিন্তু নেচার আপনাকে দেবে। ঠিক ঠিক ঠিকই বলছেন। আমরাও অনেক সময় বলি, আমি আমি বিশ্বভারতীর প্রফেসর, আমি হ্যাঁ, হ্যাঁ। ডিপার্টমেন্টে মানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আমরা ছেলেদেরকে পড়াই আর কি। হ্যাঁ, তো আমরাও অনেক জিনিস আর কি জানি না, মানে অনেক সময় কি হয় না, ফার্মাকোলজিক্যাল কোন রকম মানে টেস্ট ছাড়াই, কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই আমরা অনেক কিছু বলে থাকি। তো সেই জন্য আপনার কাছে একটু জানলাম আর কি। না না অবশ্যই দেখুন, যেটা নেচারের সঙ্গে খাপ খাইয়ে চলতে মানুষ, যে মানুষ সব থেকে বেশি নেচারের সঙ্গে খাপ খাইয়ে চলবে, তার সব থেকে কম ডিজিজ হবে। আপনি দেখুন আমাদের যে মুনি ঋষিরা আছেন, বা যে ধরনের পাহাড়ে যে সাধুরা থাকেন, ফকিররা যে ঘুরে বেড়ান যে হিমালয়ের ভেতরে, তাদের কটা রোগ হয়, কারণ তারা নেচারের সঙ্গে মিলেমিশে থাকে। তো এবং তারা সেই লাইফ লিড করেন। তো সেইটা সবসময় ভালো। কিন্তু এটা আমরা তো শহুরে লোকেরা সেই আমরা তো একটা আর্টিফিশিয়াল জগতে থাকি না, আমরা তো রিয়েল ওয়ার্ল্ডে থাকি না। একদমই তাই, মানে পলিউশনটা কিন্তু অন্যতম কারণ আমাদের আরবান এবং লাইফে। পলিউশনের মাত্রা এত বেড়েছে লাস্ট এই পোস্ট কোভিড এর সময় কি ছিল, কোভিড এর সময় আপনার পলিউশন প্রায় জিরো হয়ে গেছিল। কারণ আমরা দেখবেন নিঃশ্বাস কিন্তু, আমাদের কোভিড এর কষ্টটা হয়তো ছিল ঘরে থাকার, কিন্তু পলিউশন অলমোস্ট জিরো ছিল। এবং যমুনার জলও দেখবেন কালো থেকে সাদা হয়ে গেছিল। তো সেই সেই জিনিসটা সাডেনলি আবার আমরা ব্যাক করে যেই আবার আমাদের আর্টিফিশিয়াল জীবনে চলে এসেছি, তাতে কি হয়েছে, যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আপনার 100 নিচে ছিল, সেটা এখন 350-400-তে ঘোরাফেরা করছে। এবং সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের এয়ার আমরা কিন্তু নিচ্ছি, এবং আমাদের শরীর সহজে সেটাকে কোপ আপ করতে পারছে না। এবং সর্দি কাশি ইত্যাদি, যেটা 2000 সালে বা 2018 সালে, 2020 সালে যে রেঞ্জে সর্দি কাশি ছিল, 2024-এ এসে হয়তো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স আরো খারাপ হয়েছে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা ভালো অ্যাটমসফিয়ারে থাকতে অভ্যস্ত ছিলাম, আবার 2 বছরের জন্য সেখান থেকে আবার খারাপ অ্যাটমসফিয়ারে এসে আমাদের কিন্তু শরীরের সর্দি কাশি ইত্যাদি এবং অ্যালার্জেটিক ডিজিজ অনেক গুণ বেড়ে গেছে। একদমই তাই। মাননীয় গৌতম বাবুর কথা শুনে, গৌতম স্যারের কথা শুনে একটা কথা মনে পড়লো। উনি বললেন যে সজনে ফুল খাওয়ার কথা। তো এক্ষেত্রে আমাদের সামনেই সরস্বতী পুজো। এই সরস্বতী পুজোয় কিন্তু আমরা মনে করতে পারি আমাদের গ্রামাঞ্চলে কিন্তু মা ঠাকুমাদের আমল থেকেই কিন্তু যে একটা ওই গোটা সিদ্ধ খাওয়ার যে প্রচলন আছে, গোটা সবজিগুলো সিদ্ধ করে কলাই সিদ্ধ টাইপের একটা সিজনে যেগুলো খাওয়ানো হয়। তো আমরাও ছোট থেকে শুনে আসছি এগুলোর কিন্তু তেঁতুল দিয়ে। মানে টেস্টিও হয়, তার সাথে মেডিসিনাল ভ্যালুও থাকে। মনে হয় ইমিউনিটি বুস্টার হিসেবেও হয়তো কাজ করে। যে কোনো ন্যাচারাল ফেস্টিভ্যাল, ন্যাচারাল জিনিস যেগুলো আছে, সেগুলো কিন্তু এগুলো একদিনে এটা ডিসাইডেড হয়নি, এটা মানুষ তার অবজারভেশন থেকেই তৈরি করেছে। এটাকে আবার সেটাকে কেউ ধার্মিক ভাবে নিয়ে এসছে, কেউ সেটাকে রিচুয়াল হিসেবে দেখাচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে, আপনি যদি এর পেছনে সায়েন্স দেখেন, এটা একটা অবজারভেশনাল সায়েন্স। এটা জগৎ জগৎ ধরে ধরুন প্রায় 1000 বছর ধরে একটা সমাজ, একটা অঞ্চল, সেইখানকার মানুষরা তাদের কালেকটিভ
তাদের মাইন্ডসেট থেকে এটা এনেছে। সুতরাং যে জিনিসগুলো আমরা নেচার থেকে পাই সেটা সবসময় আমাদের পক্ষে ভালো। একদমই প্রকৃতির কাছাকাছি থাকলে আমাদের যে কতটা ভালো সেটা হয়তো আমরা আজকাল দূরে শহরে অঞ্চলে থেকে থেকে আমরা সেগুলো ভুলতে বসেছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা চলে যাব, আপনারা যাদের জিজ্ঞাসা আছে এক এক করে হ্যান্ড রেজ করছেন। আমি অনির্বাণ সরকার বাবুর কাছে যাব, তার আগে স্যারের কাছে একটু জানতে চাইবো কোশ্চেন। আর একটা কথা বলে দিই, যাদের যাদের জিজ্ঞাসা আছে তারা যদি আমাদের শ্রোতা বন্ধুরা চ্যাট বক্সে লিখেও দিতে পারেন, আমি সেটা থেকেও স্যারের কাছে এক এক করে উপস্থাপন করতে পারি। আচ্ছা স্যার, যেটা বলছিলেন যে সর্দি কাশি হচ্ছে, ভাইরাল ইনফেকশন হচ্ছে, ওষুধ খাচ্ছি সেরে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাড়ির বাচ্চারা বিশেষ করে যারা স্কুল গোয়িং, তাদের ওই কিছুদিন 1 উইকের একটা সাফারিং চললো, তারপর নর্মাল মেডিসিন খাওয়ার পর কিছুটা ঠিক হলো, তারপর আবার যখন সে স্কুল যাচ্ছে তারপর আবার নতুন করে সে আক্রান্ত হচ্ছে। এটা কি পরিবেশের জন্য হচ্ছে, না অন্য কারোর তাদের ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে, বা এই ক্ষেত্রে কি করণীয়? আবার কি তাকে একদম সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত, না আবার ঘরোয়া ট্রিটমেন্ট করা উচিত, বা নর্মাল ওভার দ্য কাউন্টার মেডিসিন খাওয়া উচিত? একটু যদি এটা বলেন। এগুলো কিন্তু টেম্পারেচার চেঞ্জের সঙ্গে আরেকটা হয় যে একটা ভাইরাস নয়, একসঙ্গে টেম্পারেচার চেঞ্জের সঙ্গে অন্তত পক্ষে 4 থেকে 5টা ভাইরাস ঘোরাফেরা করে, তাদের নাম্বার বেড়ে যায়। এবং সেইগুলি কিন্তু যুগপৎ আক্রমণ হয়। একটাতে হলো আবার কিছুদিন পর আবার আর একটাই হতে পারে, এবং এই জন্যেই আপনি দেখবেন ঘন ঘন সর্দি কাশি হচ্ছে। এবং এবং এইসব ক্ষেত্রে সিজনাল ফলগুলো খাওয়াটা খুব এফেক্টিভ হয়। যেমন ধরুন শীতকালে কমলা লেবু খাওয়া, শীতকালে কমলা লেবু খাওয়া কিন্তু খুবই ভালো, এবং এক্ষেত্রে আপনার ইমিউনিটি বুস্টার হিসেবে এগুলি কাজ করে। এবং আজকাল তো বাচ্চাদের একটা প্রবলেম হয়েছে, বাচ্চারা ফল খেতে চায় না। আমরা এবং খুব কম বাচ্চাই কিন্তু ফল খায়। তো সেই অভ্যেসটা কিন্তু আমাদের করানো উচিত। একদমই। ফলের যে ভিটামিন সি জাতীয় যা কিছু যা আছে সেগুলো আমাদের ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে। স্যার আরেকটা কথা ছিল, যে আমাদের এই সর্দি কাশিতে ভোগার সময় বা ফ্লু যদি আক্রান্ত হয়, সেই সময় দেখা যাচ্ছে জ্বর সর্দি তো হচ্ছেই, তার সাথে সাথে অনেক সময় বমি এবং ডায়রিয়া দুটোই একসাথে হচ্ছে। তো এটা কি ভাইরাল ডায়রিয়া টাইপের হচ্ছে, না অনেক সময় বাড়িতে বলে যে সর্দি হয়েছে, বুকে কফ জমেছে, বমি হয়ে যাচ্ছে বা ডায়রিয়া হচ্ছে, এটা কি কারণ? ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের 30% লোকের কিন্তু পেটের গন্ডগোল হয়। সুতরাং এটা সবসময় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হয় তা নয়, ইনফ্লুয়েঞ্জাই কিন্তু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করে। এবং যে কোনো রেসপিরেটরি ভাইরাস, যেমন যখন আমাদের কোভিড মানে পিক অফ কোভিড ছিল, তাতেও 20% 30% লোকের কিন্তু ডায়রিয়া হতো। মানে যে কোনো যে ভাইরাস যা আপনার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করে, তাদের একটা সিগনিফিকেন্ট পোর্শন কিন্তু পেটের গন্ডগোল নিয়ে আসে। এবং অ্যাডেনো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেটা তো মোটামুটি মানে পেট খারাপ, সর্দি, চোখ লাল হওয়া, কনজাংটিভাইটিস এই কম্বিনেশন নিয়ে আসে। সুতরাং এইগুলো মানে খুব ইন্টারলিঙ্কড, মানে সবগুলো ক্ষেত্রে আমরা এগুলোকে আলাদা করে উঠতে পারি না। তো স্যার এগুলোর কি ছোটবেলায় যে ভ্যাকসিনেশন যেটা হয় তার কতটা এফেক্ট থাকে? ছোটবেলার ভ্যাকসিন দেখুন, আমাদের যে মেন ভ্যাকসিন গুলো আমরা দিই, 7 ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, সেই 7টি ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ রেসপিরেটরি সিচুয়েশনের জন্য নয় কোনোটাই, খুব কম। পার্টুসিস ছাড়া কোনোটাই রেসপিরেটরি নয়। আহ, আর মিজলস, এই দুটি ছাড়া সেরকম ভাবে রেসপিরেটরি ট্র্যাক্ট রিলেটেড নয়। বাইরে যে ভ্যাকসিন গুলো আছে তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, যেটা অনেক সময় এটা সরকারি ভাবে দেওয়া হয় না, প্রাইভেট সেক্টরে দেওয়া হয়। আমরা অনেকেই আমাদের বাচ্চারা এগুলো নিয়েছে, বা আমরাও অনেক সময় নিই, বছরে একটা করে ফ্লু ইনজেকশন, তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটা আমাদেরকে কিন্তু মানে ইনফ্লুয়েঞ্জা হওয়া থেকে শতকরা 70 থেকে 80 ভাগ কমাতে পারে। এবং বাকি যে 20-30% ইনফ্লুয়েঞ্জা হয়, তাদের মধ্যে আবার 90% লোকের হসপিটালাইজেশন এটা আটকায়। সুতরাং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কিন্তু সর্দি জ্বর আটকাতে যথেষ্ট সক্ষম। কিন্তু সব সর্দি জ্বর তো আর ইনফ্লুয়েঞ্জা থেকে হয় না, আরো অন্যান্য আছে, যেমন করোনা থেকেও হয়। তো করোনা ভ্যাকসিন আমরা নিয়েছি সবাই, তো সেটা কোভিড-19 এর জন্য, কিন্তু এখনো কতটা এগুলো এফেক্টিভ
সন্দেহ আছে। সব ক্ষেত্রে সেই পুরনো ভ্যাকসিনের তো আর এফেক্ট এতদিন থাকার কথা নয়, এটা হয়তো আস্তে আস্তে লো হয়ে গেছে। এছাড়া করোনা ছাড়াও আর যে যে ধরনের আপনার রেসপিরেটরি ভাইরাস আছে তার ভ্যাকসিন কিন্তু আমাদের কাছে নেই, এখানে সেরকম ধরনের ভ্যাকসিন পাওয়া যায় না। আর সেক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের সেই ভ্যাকসিনের খুব প্রয়োজনীয়তাও নেই যে আমাদের বিরাট কিছু সেই ভ্যাকসিন গুলো দিয়ে লাভ হবে। এছাড়া একটা ভ্যাকসিনের কথা এখন শুনে থাকবেন আপনি, আপনারা, সেটা হচ্ছে নিউমোনিয়া ভ্যাকসিন। নিউমোনিয়া ভ্যাকসিন কিন্তু যাদের লাংস এর পার্মানেন্ট ডিজিজ আছে বা হার্টের পার্মানেন্ট ডিজিজ আছে বা যাদের ইমিউনিটি কম এই ধরনের কোনো রোগ আছে তাদের ক্ষেত্রে আমরা দিই, অথবা 65 ওপর বয়স হয়ে গেলে বা 5 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দিই। আদারওয়াইজ সবার জন্য কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন ইন্ডিকেটেড নয়। একদমই তাই। আমি অনেক বয়স্ক মানুষকেও দেখেছি যে প্রতি বছরের শীতকালের আগে প্রি উইন্টার সিজনে তারা ইনফ্লুয়েঞ্জা দেয়, বছরে একটা ইনফ্লুয়েঞ্জা। একদম একদম। আচ্ছা, এরপর আমরা চলে যাব অনির্বাণ সরকার বাবুর কাছে, ওনার জিজ্ঞাসা শুনে নেবো। আর আমি দেখতে পাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের মধ্যে মাননীয় ডক্টর তারাশঙ্কর মালিক স্যার রয়েছেন, উনি একজন বিশিষ্ট পালমোনোলজিস্ট। ওনার কাছে আমি একটা প্রশ্ন রাখবো যে এই যে সিজনাল সাইকেল চেঞ্জেস এর সময় যে পলিউশনের এফেক্ট হচ্ছে, সেক্ষেত্রে আমাদের মাস্কিং যে সিস্টেমটা আগে আমরা কোভিড-19 এর সময় আমরা ইউজ করতাম, মাস্ক পরাটা কতটা মানে গুরুত্বপূর্ণ, বা বাইরের যে অ্যালার্জেনিক যে পার্টিকেলস গুলো আছে সেটা আমাদের শরীরে না আসতে দেওয়াটা, সেটা কতটা গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে একটু স্যারের কাছে যাওয়া, যদি স্যার অ্যাভেলেবেল থাকেন। আমি দেখতে পাচ্ছি উনি রয়েছেন। আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করছি না। রামকৃষ্ণ, আমি ক্যামেরা অফ করেই বলছি। তো অ্যাকচুয়ালি আমি যোগীরাজের কথাগুলো শুনছি, খুব ভালো লাগছে। ধন্যবাদ যোগীরাজ, খুব ভালোভাবে থ্যাংক ইউ স্যার। বলছেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। এবার বলি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, যেটা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এর কথা এইমাত্র উল্লেখ করা হলো, সেটা কিন্তু ট্রেমেন্ডাস, মানে ভয়ঙ্কর বলা যেতে পারে। এই ব্যাপারে আমাদের মধ্যে সচেতনতা একেবারে তলানিতে। তবে এই যে আলোচনাগুলো হচ্ছে বা আয়োজন করছেন আপনারা, এর ফলে যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা নিশ্চয়ই সচেতন হবেন। এবার যদি আমার কথা বলি, আমি ব্যক্তিগতভাবে ভ্যাকসিন প্রায় লাস্ট 14 ইয়ার্স ধরে দিচ্ছি। অত্যন্ত কার্যকরী, এবং এটা প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে নেওয়ার জন্য, এবং নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে একটু জেনে নেবেন। আচ্ছা, এবার যদি পলিউশনের কথা বলি, এই সময় তো বাতাস দূষণ বেড়ে যায়, সেটা আমরা দেখতেই পাচ্ছি। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তো অনেক বেশি। আমরা দিল্লিকে ভাবতাম পলিউটেড, বাট আমি বর্ধমান থেকে কথা বলছি, বর্ধমানে কিন্তু অনেক, একদম প্রায় সমান সমান। তো আমি আমার ক্লিনিকে ওই মেশিন বসিয়েছি, এবং মাস্ক ছাড়া আমি অ্যালাউ করি না। শুধুমাত্র পলিউশন তো মানে যেই ভাইরাস গুলো যেগুলো বেড়ে যায়, বা ড্রাই সিজনের জন্য যে ধুলোগুলো মানে এই সময় এমনি বেড়ে যায়, পোশাক শীতকালেতে পরতে হয়, সেখানে তো অনেক জীবাণু বা ধুলো এগুলো যে আটকে থাকে। কিন্তু মাস্ক পরা কিন্তু ভালো। আমরা তো আমার ক্লিনিকে তো মাস্ক ছাড়া অ্যালাউ করি না। এবং এখানে শুধু ভাইরাসের কথা নয়, এখানে তো টিবি থাকে, আরো অনেক ইনফেক্টিভ জিনিস থাকে, সেখান থেকে ড্রপলেট গুলোকে বেরোয়, এবং আটকানোর জন্যই বলা হয়। কিন্তু আমি দেখেছি দুর্ভাগ্যজনক ভাবে, সত্যি কথা বলছি, যে মানুষদের মধ্যে সচেতনতা একদম কম, তারা মানতে চান না। কিন্তু আমি অবশ্য অনেকটাই স্ট্রিনজেন্টলি ওটা মেনটেন করি। তো অনেকে বিরক্ত হন, কিন্তু তাদেরকে একটু বোঝাতেও হয় যে আপনি হয়তো নাকটা খুলে রাখছেন, তো অন্যজন হয়তো একটা জীবাণু এখানে ছড়িয়ে দিয়ে গেছেন, তো সেটা কিন্তু আপনার নাকে ঢুকবে, অথবা আপনি হয়তো অন্যকে দিয়ে যাবেন, যে কোনো একটা হতে পারে। সেই জন্য আমি বলবো যে দুই তরফেই, মানে পেশেন্টরা বা পেশেন্টের বাড়ির লোকও যদি একটু মেনটেন করেন সেটা ভালো। আর এমনিতেও যারা এই সময় অ্যাস্থমা, সিওপিডি এগুলো বেড়ে যায়, সেই জন্য আমাদের মনে হয় যে মাস্ক ডাস্টি এনভায়রনমেন্টে গেলে মূলত সেটা পরে যাওয়া ভালো। আর যদি বলি বাড়ির ভেতরটা কি নিরাপদ, তথ্য কিন্তু তা বলে না। ইনডোর এয়ার পলিউশন ইজ এ বিগ ইস্যু নাও ইট ইজ। ভয়ঙ্কর ব্যাপার, বাড়ির মধ্যেই দূষণ বেশি থাকে, কারণ আজকের যে হাউজিং, সেখানে জানলা দরজা প্রায় বন্ধই রাখতে হয়, আর ভেতরে বাতাস তো ফ্লো করে না সেভাবে। সেই জন্য এখন শীতকালে বাতাসের গতিও অনেকটা কমে যায়, ফলে এই পলিউশন কিন্তু বাড়ছে। ফলে এই যে মসকিটো কয়েল, এই যে বিভিন্ন ধরনের ধূপ ধুনো দেওয়ার যে একটা অভ্যাস আমাদের থাকে, সংস্কার, এগুলো থেকে বা আরো অনেক কিছু থেকে কিন্তু ভেতরের বাতাসের পলিউশন, মানে ইন্টারনাল যে এয়ারটা, তার পলিউশনটা বেড়ে যায়। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আর একটা বলবো যে গাছ যেভাবে কাটা চলছে এবং লাগানো চলছে না, সেটা কিন্তু একটা ভয়ঙ্কর, মানে পৃথিবীর যে লাংসের স্বাস্থ্য যেটা আমরা খারাপ করে ফেলছি, হয়তো কেন করছি, বা সেটা পলিটিক্যাল ইন্টারভেনশন খুব জরুরি। সেটা না করে আমরা ভাবছি যে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না, এটা তা নয়। বাতাসের কোনো বাউন্ডারি হয় না,
সেই জন্য একটা মানে জলকে আটকাতে পারবেন, কোনো সলিডকে আটকাতে পারবেন, কিন্তু বাতাসকে তো আটকানো যাবে না। সেই জন্য কিন্তু আমি যদি কোথাও একটা কিছু করে ফেলি সেটা কিন্তু এফেক্ট আমাদের সোসাইটিতে হবে। এবং সবাই কিন্তু ভাবছে যে কিছু তো হচ্ছে না, তাহলে কি হবে? দুধের পুকুর যেমন জলের পুকুরে রূপান্তরিত হয়েছিল, সেই গল্পে শুনেছিলাম, সেটাই হবে। যেন গাছ লাগানো, এবং যদি কেউ গাছ কাটে তো মনে হয় আরো কিছু গাছ, কিন্তু বেশি সংখ্যায় গাছ লাগানোর প্রতিশ্রুতি দিয়েই বোধহয় গাছ কাটা যেতে পারে। গাছ কাটার প্রয়োজন হয় কোনো কোনো সময় ঠিকই, তো যথেচ্ছভাবে গাছ কাটা ঠিক নয়। আর ইনডোরে কিছু প্লান্ট আমরা রাখতে পারি, এটা ভেবে ভাবা যেতে পারে আর কি। আর ধূমপান সব থেকে যেটা বড় কথা, আমি বারে বারেই বলি যে ধূমপানটি করবেন না, লাংস নষ্ট হয়ে যাবে ক্রমে ক্রমে। এমনিতেই দূষণ বাড়ছে, প্লাস ধূমপান করে আরো ভগবানের দেওয়া শ্বাস নালীকে নষ্ট করবেন না দয়া করে। কেন করলে ওই ধূমপান করতে যে পরিমাণে খরচ, আর ওটাকে রিপেয়ার করার জন্য, বা যদি আদৌ হবে কিনা রিপেয়ারেবল তাও নয়, সেটা করতে গেলে কিন্তু অনেক অনেক বেশি খরচ, তখন রোজগারও করা যাবে না। এইটুকুই বলবো, আমি আলোচনাটাকে আর বেশি দূর নিয়ে যাচ্ছি না। তবে সবাই ভালো থাকবেন, সতর্ক থাকতেই হবে, কিছু করার নেই। একমাত্র সচেতনতাই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ডক্টর তারাশঙ্কর মালিক মহাশয়কে, ওনার ইম্পর্টেন্ট আউটপুট আমরা পেলাম আমাদের শ্রোতা বন্ধুর তরফ থেকে। তো স্যারের কথা শুনি আমরা বলি, আমরা ক্রমাগত শনিবারের চর্চা থেকে কিন্তু এটাই আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানোর জন্য। আমরা এর আগেও অলরেডি ধানের যে নাড়া পোড়ানো, খড় পোড়ানো, সেগুলো সম্পর্কে আমরা প্রোগ্রাম করেছি। এছাড়াও যে কোনো জিনিস, আমাদের একটা ব্যাড হ্যাবিট থাকে, যে কোনো জায়গায় থাকলে জড়ো করে সেটা আগুন দিই, তাতে শীতকাল হোক বা না হোক, আগুন পোয়ানোর জন্য হোক বা না হোক, ও কারণে আমরা হয়তো এগুলো আগুন দেয়। এই ব্যাড হ্যাবিট গুলো আমরা কাটাতে কবে পারবো আমরা জানি না। আর তার সাথে সাথে স্যার যেটা একটা বললেন যে বিভিন্ন ড্রপলেটস এর মাধ্যমে আমাদের ইনফেকশাস যেগুলো ডিজিজ সেগুলো স্প্রেড করে। তো এই ক্ষেত্রে আমি আমি নিজের চোখে প্রতিদিনই দেখি, মানে একটা জায়গায় কোথাও একটা পড়েছিলাম নিউজে যে ভারতের জিডিপির একটা পার্সেন্টেজ কিন্তু এরকম প্রতিদিন থুতু ফেলে আমরা, মানে গুটখা তামাক এই সমস্ত থুতুর মাধ্যমে ফেলে আমরা নষ্ট করছি জিডিপি। তার সাথে সাথে যে সেখান থেকে কত রোগ জীবাণু ছড়াতে পারে সে সম্পর্কে সচেতনতা আমাদের যে কবে পুরোপুরি হবে সেটা আমি নিজেও জানি না। চেষ্টা জারি থাকুক সকলের, হয়তো আশা করি আমরা একদিন এখান থেকে মুক্ত হব। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আমরা এরপর চলে যাবো অনির্বাণ সরকার বাবুর কাছে। উনি অনেকক্ষণ ধরে হ্যান্ড রেজ করে আছেন। তারপর নীলমাধব মুখার্জি, উনি হ্যান্ড রেজ করে আছেন। প্লিজ অনির্বাণ বাবু বলুন।